আহ উফ অয়ন, আর পারছি না, আমি আমি মরে যাবো, আর সহ্য হচ্ছে না আমার। উফ কি ব্যথা। এই এত জোরে চিৎকার করো না, একটু ওয়েট করো, হয়ে যাবে। সে কখন থেকে করে যাচ্ছ, হচ্ছে না তো। উফ অয়ন, একটু তাড়াতাড়ি করে করো প্লিজ। অয়ন মনোযোগ দিয়ে নিজের কাজ করে যাচ্ছে। খাটের উপর থেকে খাট কেঁপে ওঠার শব্দ বাহিরে শোনা যাচ্ছে। আজ অয়নের আর নীলার বাসর রাত নিয়ে সবার কিছু আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। ঠিক যেমনটা আগ্রহ নিয়ে দরজার ওপার থেকে আড়ি পেতে ভেতরের শব্দ আর কথোপকথন বেশ আগ্রহ নিয়ে শুনছে অয়নের দুলাভাই আর শালীরা। ভেতরে এত শব্দ আর নীলার বাচ্চা মেয়ের মতো কান্নার শব্দ শুনে অয়নের দুলাভাই আর অপেক্ষা করতে পারলো না। উনি প্রবল কৌতূহল নিয়ে দরজায় কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে দরজা খোলার কোনো শব্দ বা আগ্রহ পেলেন না উনি। অয়নের দুলাভাই আর অয়নের শালীরা একটু চিন্তিত হলো, আসলে ঘটনাটা কি, এত চিৎকার চেঁচামেচি ভেতরে হচ্ছে কেন, এটাই জানার আগ্রহ তাদের। অয়নের দুলাভাই এবার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে ফেললো। অয়নকে উদ্দেশ্য করে উনি দরজার ওপার থেকে বলতে লাগলো, ওরে অয়ন ভাই আমার, পুরো রাত আছে, একটু আস্তে ধীরে কর না, মেয়েটা তো চলে যাচ্ছে না, একটু রয়ে সয়ে কর ভাই। ওনার কথার কোনো রেসপন্স না পেয়ে উনি আবারও চেঁচিয়ে বলে উঠল, এই অয়ন, কি হচ্ছে কি, দরজাটা খোল, কি হয়েছে, নীলা এমন চিৎকার করছে কেন? এবার অয়নের কানে তার দুলাভাইয়ের শব্দ গেল। অয়ন নীলার চুলগুলো ধরে দুলাভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া এই তো হয়ে গেছে, আর একটু। অয়ন কিছু সময় যেতেই দরজার কাছে চলে এলো। অয়নের পরনে একটা সাদা গেঞ্জি আর পাজামা। অয়ন ঘেমে একাকার হয়ে গেছে। অয়নকে দেখে দুলাভাই কিছু একটা আঁচ করে মিটিমিটি করে হেসে দিল। অয়ন তার হাসির মানে বুঝতে না পেরে একটু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে দুলাভাইয়ের উদ্দেশ্যে বলল, কি হলো ভাইয়া, এমন ভাবে হাসছেন কেন, কি হয়েছে? সেটাই তো আমার প্রশ্ন ভাই, কি এমন হয়েছে যে এত ঘেমে গেছো? খুব পরিশ্রম করে এসেছো বুঝি? পরিশ্রম তো বটেই, আজ রাতে পরিশ্রম না করলে কবে করব বলুন? তা ঠিক, তবে এত পরিশ্রম করে কি লাভ, সারা রাত তো আছে, সেই সাথে সারা জীবনও। এক রাতেই বউকে পেয়ে এমনটা না করলেই নয়। কি করলাম বউকে সেটা তো বলুন। কি করনি ভাই, বাহির থেকে তো যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা পেলাম। আহারে বেচারা নীলা, আগে জানলে এমন ক্ষুধার্ত বাঘের কাছে মেয়েটাকে পাঠাতাম না। আহারে কি জানি কি হাল করে রেখেছো মেয়েটার, দেখি নীলা কোথায়। কথা শেষ করতেই দুলাভাই অয়নকে হাত দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে দিল। অয়ন থ মেরে ওনাদের দিকে তাকিয়ে আছে। সবার কথাগুলো অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে। দুলাভাই ঢুকতেই তার সাথে অয়নের দুষ্টু শালীগুলো রুমে প্রবেশ করলো। অয়ন সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে অয়ন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। দুলাভাই রুমের মধ্যে এসে দেখতে পেল নীলা বিছানার ওপর একটা পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। দুলাভাই আর শালীদের উপস্থিতি টের পেতেই নীলা নিজের অর্ধনগ্নতা একটা গামছা দিয়ে ঢেকে নিল। নীলার সমস্ত শরীর ঘেমে আছে, আর নীলাকে দেখে বেশ ক্লান্ত লাগছে। নীলাকে এই অবস্থায় দেখে দুলাভাই মুচকি হেসে নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বোন, বুঝতে পারিনি এই বাঘটা এত ক্ষুধার্ত। আহারে দেখেছো মেয়েটার কি অবস্থা করেছে। আপু, তুই ঠিক আছিস তো? ভাইয়া তোর কি হাল করেছে? ছি ভাইয়া ছি, একটা অবলা নারীকে তুমি, ছি ছি ছি। ওনাদের সবার কথা শুনে নীলা লজ্জায় লাল হয়ে যায়। মুখ থেকে কোনো শব্দ বের করতে পারলো না সে। আসলে কি বলবে ভেবে পাচ্ছে না নীলা। নীলাকে নিশ্চুপ দেখে সবাই বুঝতে পারলো সে লজ্জা পেয়েছে। দুলাভাই নীলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অয়ন তাদের হাসি দেখে ভীষণ বিরক্ত হলো। অয়ন দুলাভাইয়ের দিকে এগিয়ে এসে একটু কর্কশ কণ্ঠে বলল, ভাইয়া হয়েছে, এখন আপনারা সবাই যান, আমাদের ঘুমাতে দিন। তাই অয়ন, তুমি এখন ঘুমাবে নাকি আরো একটা ম্যাচ খেলবে? এখানে ম্যাচ খেলবো কি করে, এটা কি খেলার মাঠ নাকি? তোমার জন্য তো এটাই মাঠ হয়ে গেছে, একটু আগে যা খেললে ভাই। আহারে মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে কি ঝড়টাই না গেছে ওর ওপর দিয়ে। আহ তাই, আমার মনে হচ্ছে এখন সেম ঝড়টা আপনার উপর দিয়ে প্রবাহ করতে, কেমন হবে? থাক, আমার ওপরে কোনো জাদুর দরকার নেই, করো, তবে একটু সাবধানে, আমরা আসছি। চলো বাচ্চা, পার্টি। আমাদের উপস্থিতি অয়ন ভাইয়াকে ভীষণ প্রবলেমে ফেলেছে। অয়নের রুম থেকে সবাই একে একে চলে যায়। সবাই চলে যেতেই অয়ন দরজাটা ধপাস করে বন্ধ করে দিল। অয়ন দরজা বন্ধ করে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
আসলে সে এখনো কিছুই করেনি, শুধু শুধু সবাই অয়নের উপর সন্দেহ করছে। অয়ন তো একটা ইনোসেন্ট বাচ্চা ছেলে, সে কি এত সব খেলা খেলতে পারে? অয়ন দরজার সামনে দিয়ে রুমে ফিরে আসতেই থমকে যায়। অয়ন দেখতে পায় নীলা এখনো লজ্জায় মুখ লাল করে দাঁড়িয়ে আছে। অয়ন নীলাকে এমন কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। অয়ন নীলাকে উদ্দেশ্য করে একটু বিরক্তি মাখা কণ্ঠে বলল, এমনভাবে কাকতারুয়ার মতো করে দাঁড়িয়ে আছো কেন? সবাই চলে গেছে, এখন তো ফ্রেশ হয়ে নিতে পারো। অয়নের বিরক্তির সুরে বলা কথাটা নীলার কানে পৌঁছাতেই নীলা বুঝতে পারলো অয়ন তার উপর বিরক্ত। কিন্তু কেন? নীলা তো কোনো ভুল করেনি, তবে অয়ন তার উপর বিরক্ত কেন হবে? নীলা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? আমি কি কোনো ভুল করেছি? হুম, আমি তোমার উপর কেন রাখতে যাব? নিজের উপর রাগ হচ্ছে আমার, সেটার প্রভাব তোমার উপর পড়ছে। কি হয়েছে অয়ন? আমার কোনো কাজে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তবে আমায় বলো, আমি নিজের ভুলটা শুধরে নিব। বলো প্লিজ। দেখেছো তুমি, তোমার একটা অসাবধানতার কারণে দুলাভাই অন্য কিছু বুঝে কত কথা বলে গেল। এখন এসব বলে আর কি হবে? যাও ফ্রেশ হয়ে নাও। অয়ন কথাটি শেষ করতেই ব্যালকনির দিকে চলে যায়। অয়নের সম্পূর্ণ শরীর ঘেমে ভিজে আছে। নীলারও সেম অবস্থা। আসলে অয়ন নীলার উপর অভিমান এই জন্য করেছে কারণ নীলা অয়নকে অভিমান করতে বাধ্য করেছে। বুঝতে পারলেন না তো? আচ্ছা, খুলে বলি। আজ অয়ন আর নীলার বাসর রাত। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের আগে অয়নের সাথে নীলার কোনো পরিচয় ছিল না বললেই চলে। তবে বিয়ের 1 মাস আগে থেকে অয়নের সাথে নীলার কথা বলা আর তারপর থেকে পরিচয় শুরু। তবে তাদের দুই পরিবারের মধ্যে বিয়ের কথা আলোচনার পরে তারা দেখা করে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক। তবে আসল সমস্যার মধ্যে অয়ন পরে যখন সে বাসর ঘরে প্রবেশ করে। প্রথমত সবাই প্ল্যান করে রেখেছিল অয়নের বাসরাত করা বানচাল করতে। সেই পরিকল্পনা মতো অয়নকে একটা আলাদা রুমে আটকে রাখা হলো। যখন অয়ন নীলার জন্য কিছু গিফট আনতে যায়, তো কে বা কারা অয়নের সাথে এমনটা করেছে তা তো বলা যায়নি। তখন থেকে অয়নের মেজাজটা খিটখিটে হয়ে গেছে। যাই হোক, রুম থেকে ছাড়া পাবার পরে অয়ন নিজের রুমে আসলো। রুমে আসতেই অয়নের খিটখিটে হয়ে থাকা মেজাজটা এক নিমেষেই ভালো হয়ে যায়। ভালো হবার পেছনের কারণটা হলো নীলা। নীলার সাথে মিট করার সময় অয়ন নীলার প্রেমে পড়ে যায়। প্রেম, আদৌ প্রেম বললে ভুল হবে। অয়ন নীলার ভালোবাসার জালে বাধা পড়ে যায়। তাই সেই প্রিয় ভালোবাসার মানুষটিকে রুমে দেখতে পেয়ে তার মনটা ভালো হয়ে যায়। অয়ন ভালো মনে নীলার কাছে এগিয়ে আসতে নীলা বলদের মতো লাফ দিয়ে উঠে পড়ে অয়নের পা ধরে বসলো। অয়ন এই বিষয়টার সাথে পরিচিত নয়, সেই জন্য অয়ন একটু চমকে যায়। তবে পরিস্থিতি ঠিক হয়ে যাবার পর অয়ন নীলাকে নানা ধরনের কথা বলে বলে নীলার আরো কাছে যেতে চেষ্টা করলো। নীলা যে তখন অয়নকে বাধা দিয়েছে এমন কিছু নয়। নীলার অয়নের প্রত্যেকটা স্পর্শে সমানভাবে রেসপন্স করতে লাগলো। আসলে মনের মধ্যে তো আর একজনের অনুভূতি কাজ করে না। এই রাতটিকে নিয়ে সবার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। নীলার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। কিন্তু সমস্যা হলো নীলার নড়াচড়া। নীলা ঠিক মতো অয়নের আদরকে উপভোগ করতে পারছে না, কারণ তার ভারী শাড়ি আর গহনা। নীলা যে সমস্যায় পড়ে গেছে এই শাড়ি গহনা নিয়ে, সেই দিকে অয়ন সাহেবের কিন্তু কোনো খেয়াল নেই। অয়ন নিজের মনে সবটুকু ভালোবাসা নীলার মধ্যে দিয়ে যেতে লাগলো। অয়ন নীলার ঠোঁট জোড়ার দিকে এগিয়ে আসছে। নীলা অয়নকে বলার চেষ্টা করছিল যে তার সমস্যা হচ্ছে, কিন্তু বলার মতো সুযোগ পাচ্ছে না সে। অয়নের গোলাপি রঙের ঠোঁট জোড়া যখন নীলার ঠোঁটকে স্পর্শ করবে এমন সময় নীলা অয়নকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, অয়ন, আমার শাড়িতে প্রবলেম হচ্ছে, এটা একটু চেঞ্জ করে নেই। নীলার আদরে গলায় বলা কথাটা অয়নের কানের মধ্যে আসতেই অয়ন নিজেকে কিছুটা সামলে নিল। নীলার উদ্দেশ্যে বলল শাড়িটা চেঞ্জ করে আসতে, কিন্তু অয়ন নীলাকে ওয়াশরুমে যেতে দিল না। অয়ন বলল, এখানে বদলে নাও, সমস্যা কোথায়? আমি তোমার সামনে কিছু চেঞ্জ করতে পারবো না, আমার লজ্জা করে না বুঝি? আমি তোমার স্বামী, আমার সামনে লজ্জা? সে যাই হোক, আমার লজ্জা করছে। তুমি এই রুম থেকে যাও প্লিজ। ওকে, ঠিক আছে, আমিও দেখি কতদিন লজ্জাটা তোমার সাথে থাকে। অয়ন নীলার হাতে নতুন শাড়িটা দিয়ে রুম থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে যায়। অয়ন চলে যেতে নীলা নিজের শাড়িটা খুলে নতুন শাড়ি পরতে লাগলো। নীলা বিছানার উপরেই শাড়ি চেঞ্জ করছে। হঠাৎ করে অয়ন শুনতে পায় নীলার চিৎকারের শব্দ। অয়ন দৌড়ে ব্যালকনির দিক থেকে ছুটে চলে যায় রুমে।
আর এসে দেখতে পায় নীলার লম্বা চুলগুলো বিছানার উপর পাখার সাথে আটকে গেছে। অয়ন দ্রুত পাখাটা বন্ধ করলো, কিন্তু এরই মধ্যে নীলার লম্বা সিল্কি সুন্দর চুলগুলো পাখার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। অয়ন সেই চুলগুলো খুলে দিতে লাগলো। তখনই নীলার চিৎকারের শব্দ বাহির থেকে শোনা যেতে লাগলো। আর বাকি দৃশ্যটা তো আপনাদের সামনেই। বলি, সারা রাত কি একা একা ব্যালকনিতে বসে বসে চন্দ্রবিলাস করবে? বিষণ্ণ মনে কথাটা অয়নের পেছনে দাঁড়িয়ে বলল নীলা। নীলার কথায় অয়নের ঘোর ভাঙল। অয়ন আসলে নীলাকে নিয়েই ভাবনায় মগ্ন ছিল। একটা চেনা নেই অচেনা মানুষ আজ তার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে। নীলার কর্কশ গলার শব্দে অয়নের ঘোর কাটতেই অয়ন নীলার দিকে মুখ তুলে তাকালো। কি আর করবো বলো, একাকিত্ব যার সঙ্গী তাকে একা একাই সবকিছু করতে হয়। ও আচ্ছা, তুমি একাকিত্বে ভুগছো। ঠিক আছে, আমি তাহলে থেকে কি করব? আমি বরং আমার বাবার বাড়ি চলে যাই। আমি হয়তো ভুল করে এখানে চলে এসেছি। আসছি কেমন? নীলা একটা মুখ ছামটা দিয়ে অয়নের সামনে থেকে চলে যেতে লাগলো। অয়ন বেচারা একটু খোঁচা মেরে কথা বলার ফল যে কি হতে পারে তার বোঝার কিছু নেই। অয়ন পেছন থেকে নীলার হাত ধরে ফেললো। নীলার উদ্দেশ্যে মায়াবী কণ্ঠে অয়ন বলতে লাগলো, একা রেখে যাওয়ার জন্য তো আর লাইফে আসি নাই। আর কথায় কথায় বাপের বাড়ি করলে একদম মুখটা বন্ধ করে দিব বলে দিলাম। ওমা তাই? আমার মুখ বন্ধ করবে? কি করে করবে? করব? এই মুখ তো জন্মের পর থেকে কখনো বন্ধ হয়নি। আমি অনেক চেষ্টা করেছি বন্ধ করতে, তবে পারিনি। দেখো একবার তুমি বন্ধ করতে পারো কিনা। আমি পারি না এমন কোনো কাজ নেই, তবে তোমার মুখ বন্ধ করতে হলে আগে আমায় আরো একবার বলতে হবে বাপের বাড়ি যাব। বলো, তারপর দেখো বন্ধ করে দিচ্ছি। বললাম আমি আমার বাবার বাড়ি চলে যাব, আর কখনো এখানে। অয়ন নীলাকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না। নীলার কথার মাঝেই অয়ন নীলার কোমর ধরে নীলার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে চেপে ধরলো। নীলা কিছুই বুঝতে পারলো না। নীলা ভেবেছে হয়তো অয়ন অন্য কোনোভাবে তার মুখ বন্ধ করার চেষ্টা করবে, তবে অয়ন তাকে অবাক করে দিয়ে তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। অয়ন নীলার ঠোঁটজোড়া কামড়ে ধরে আছে। নীলা কোনো শব্দ করছে না। অয়নের পায়ের উপর নিজের পা রেখে ভর দিয়ে নীলা অয়নের সাথে রেসপন্স করতে লাগলো। অয়ন নীলার সাড়া পেতেই নিজের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। অয়ন উন্মাদ পাগলের মতো নীলাকে চুমু খেতে থাকে। অয়নের মনের মধ্যে সুখের ধারা বইতে লাগলো। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবার দিন। কিছু সময় কিস করার পর নীলা অয়নের পেটের অংশে একটা জোরে চিমটি কাটলো। অয়ন নীলার ঠোঁট জোরে ছেড়ে দিয়ে ব্যথায় কোকিয়ে উঠল। উফ, কি হলো? এখন কেউ চিমটি কাটে? চিমটি কাটবে ওই সময়, এর আগে না। আহা গো, আমায় মেরে ফেলার প্ল্যান করে এসেছো নাকি? বাবারে, এত বড় কিস কেউ করে? উফ, আমার দম আটকে আসছিল। একদম মেরে ফেলবো। আমার আদরে তোমায় সুখে ভাসিয়ে দিব। অয়ন কথাটা বলতে বলতে নীলাকে কোলে তুলে নিল। নীলা অয়নের গলা জড়িয়ে ধরে আছে শক্ত হাতে। অয়নের ছোঁয়ায় নীলা নিজেকে অয়নের মধ্যে হারিয়ে ফেললো। ভালোবাসার মানে হয়তো এমনই। অয়ন নীলাকে নিজের ভালোবাসায় পূর্ণ করলো, আর নীলা নিজের ভালোবাসায় অয়নকে সিক্ত করলো। ভালোবাসা এমনই হয়, দুটি মন দুটি দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। এমন ভালোবাসা আমাদেরকে শিখিয়ে দেয় ভালো থাকার জন্য ভালোবাসা, ভালো রাখার জন্য ভালোবাসা। ভোর হতেই নীলার ঘুম ভেঙে যায়। নীলা ফ্রেশ হয়ে এসে অয়নকে আদরে গলায় ডাকতে লাগলো, এই ঘুম থেকে ওঠো। আর কত ঘুমাবে? এখন যদি আমি ঘুম থেকে উঠে পড়ি তবে আরো একটা ম্যাচ হবে, তখন কেমন লাগবে? ভালো না, আমার অবস্থায় এমনিতেই কাহিল। আর কিচ্ছু লাগবে না, তুমি ঘুমাও। অয়নকে ঘুমাতে দিয়ে নীলা চলে যায় নাস্তা তৈরি করতে। অয়ন মুচকি হেসে নীলাকে বাই বলল। আসলে নাস্তা বানানোর পরে আসল মজা দেখাবে অয়ন। এমন সব ভালোবাসাগুলো বেঁচে থাকুক 1000 বছর। অবশেষে বলতে চাই, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজে বা ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং ফেসবুকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, এবং সবাই ভয়েস অফ প্রিয়াঙ্কার সাথেই থাকবেন। টাটা।